ফিজিক্যাল ক্লাস হয় তাহলে একজন বা দুজন স্টুডেন্টকে ডায়াসে ডেকে নিয়ে ওরাই মূলত রিভাইজ করে, তারপর কিছু লেগিংস থাকলে পরে আমি রিপিট করে যেগুলো এখনো তোমাদের প্রবলেম আছে সেগুলো আমি আবার ডিসকাস করে নতুন লেকচারে যাই। কিন্তু অনলাইনে এসে সাবজেক্টটা নিয়ে খুব বিপদে পড়ে গেছি। তো ঠিক আছে, আমি একটু রিভাইজ করে দিচ্ছি। বেসিক্যালি আমাদের প্রিভিয়াস লেকচারের লার্নিং আউটকাম দুটো ছিল, মেইন মেজর আউটকাম, এই ফার্স্ট 1 আর 2, আর এগুলো খুব একটা বেশি কিছু না, এটা তোমরা জানো আর কি। ফার্স্ট যেটা ছিল যে আমরা কেন ব্রিট্রল ম্যাটেরিয়াল চুজ না করে আমরা ডাক্টাইল ম্যাটেরিয়ালস সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেব। তো এর কিছু ব্যাখ্যা আমি দিয়েছিলাম, একটু বলে রাখি। একটা স্ট্রাকচার রানা প্লাজা কোলাপস করেছিল কোনো ধরনের সিগন্যাল ছাড়া, যে সকল রিসোর্স আছে বা হিউম্যান লাইফ যেগুলো ছিল তারা কোনো ধরনের সিগন্যাল পায়নি, সাডেন কোলাপসের জন্য একটা ডিজাস্টার হয়েছিল। তোমরা জেনে থাকো হয়তো, বা রানা প্লাজা ইতিহাস সবাই জানে। এই হলো ডাক্টাইল ম্যাটেরিয়ালস, ব্রিটল ম্যাটেরিয়ালস এর করেসপন্ডিং ফেইলার শেপ প্যাটার্নটা দেখো কিরকম। যদি কনক্রিটও যদি ব্রিটল হয় দেখো অনেক বেন্ড করে, ঠিক যদি ওই স্ট্রাকচারটা যদি ডাক্টাইল হইতো, ফেল করার আগে বিম গুলো এরকম বেন্ড করতো, তারপর বিমে ক্র্যাক ফল করতো, ক্র্যাক দেখাইতো, বিমে কলাম গুলো ক্র্যাক ডেভেলপ করতো। যখন ক্র্যাক ডেভেলপ করবে কিংবা যে বিম এরকম বেন্ড করে তখন লোকজন ভয় পাবে, তখন আর থাকবে না, বাট স্ট্রাকচার কিন্তু কলাপস করবে না। এরপর হয়তো স্ট্রাকচার কলাপস করবে, কিন্তু এগুলো একটা সিগন্যাল ডাক্টাইল ম্যাটেরিয়ালস দেয়, কিন্তু যেটা এই রানা প্লাজা না দেওয়ার জন্য সাডেন কলাপস করছে, যার কারণে ডিজাস্টার হয়েছিল। আরো একটা প্রবলেম পড়েছিলাম যে দেখো এই যেটা ডাক্টাইল ম্যাটেরিয়াল, এটা হলো ব্রিটল ম্যাটেরিয়ালস। ডাক্টাইল ম্যাটেরিয়ালস আমরা ইল পয়েন্ট লোড নিয়ে ডিজাইন করি, ডিজাইন করার পর আরো ম্যাটেরিয়ালস এর ক্যাপাসিটি থাকে। তার মানে কি, এই পর্যন্ত ডিজাইন করার পর যদি কোনো কারণে স্ট্রাকচার ভুল হয় ডিজাইনে, বা ম্যাটেরিয়াল প্রপার্টি যদি ঠিক না থাকে, কোনো কারণে কোনো ধরনের ইরোর হয়, বা যে ডিজাইন লোড ছিল লোড আরো বেশি স্ট্রাকচারে আসে, তার মানে কি এর পরেও তার ক্যাপাসিটি আছে, যখন এই ক্যাপাসিটিতে আসবে তখন সে পার্মানেন্ট ডিফ্লেকশন ডাক্টিলিটির কারণে সে শো করবে, ক্র্যাক ডেভেলপ করবে, সে বেন্ড করবে বিম গুলো, তখন লোকজন বুঝতে পারবে যে স্ট্রাকচারে থাকা যাবে না। কিন্তু ব্রিটল ম্যাটেরিয়ালে কি হবে দেখো, এর কোনো এরপর এই পর্যন্ত ডিজাইন নেই, একটু পরে ফেইলর পয়েন্ট বা আলটিমেট ব্রেকিং পয়েন্ট। তো খুব একটা সময় বা কোনো ধরনের সিগন্যাল ছাড়াই স্ট্রাকচার কলাপস করে যদি ব্রিটল ম্যাটেরিয়ালস হয়। তো এই জন্য আমাদের ফার্স্ট টার্গেট হলো সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে আমরা চাবো যেন ম্যাটেরিয়ালস গুলো ডাক্টিলিটি থাকে, এনার্জি অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি থাকে। এই একটা পয়েন্ট ছিল। আর একটা বলছিলাম যে ডাক্টাইল ম্যাটেরিয়াল যদি হয় তার একটা ইল স্ট্রেংথের পরে আরো তার ক্যাপাসিটি থাকে, যেটা আলটিমেট স্ট্রেংথ বলছিলাম। কেন আমরা ইল স্ট্রেংথ পর্যন্ত ডিজাইন করি সেটাও ব্যাখ্যাটাও তোমরা অলরেডি মনে হয় বুঝে গেছো, আর আমি আর রিভাইজ করতেছি না। লাস্ট লার্নিং আউটকাম ছিল হুকস লর জাস্টিফিকেশন। বলছিলাম যে হুকস লর কিছু লিমিটেশন আছে। হুকস ল যেটা বলে যে এলাস্টিক পয়েন্ট পর্যন্ত স্ট্রেস স্ট্রেইন, হ্যাঁ, স্ট্রেস আর রেস্ট্রেইন, এটা স্ট্রেস প্রপোর্শনাল, এলাস্টিক পয়েন্ট পর্যন্ত এই স্লোপটা কনস্ট্যান্ট থাকবে। আর ডেফিনিশন বলে না, যে পয়েন্ট পর্যন্ত লোড দেওয়ার পর লোড রিমুভ করলে যদি আবার স্ট্রেইন স্ট্রেস সব জিরো হয় তাহলে এলাস্টিক ম্যাটেরিয়ালস। তো বলছিলাম যে পর্যন্ত এরকম স্টেট থেকে স্লোপটা কনস্ট্যান্ট থাকে সে পর্যন্ত লোড দিয়ে লোড রিমুভ করলে সব সময় জিরো হবে না। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, ক্লিয়ার ভাবে। সবারই সমস্যা, তাহলে আমার সমস্যা। আজ যদি তোমার নেট স্পিড খারাপ থাকে তাহলে তোমার পার্সোনাল সমস্যা, আর আমি এখান থেকে তোমার পার্সোনাল সমস্যা সলভ করবো কি করে? না স্যার, শোনা যাচ্ছে তো ক্লিয়ার স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার তাহলে অনেকে স্যার ঢুকতে আমাদের পারতেছে মধ্যে না স্যার। অনেকে জয়েন করতে পারছে না স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না স্যার। লগ আউট করে আবার লগ স্যার, অনেকে ঢুকতে পারতেছে না স্যার, ওদের এই সমস্যা আছে স্যার। স্যার এখানে পার্টিসিপেন্ট শো করতেছে আপনার 200 প্রায় 250 এর মতো, কিন্তু অনেকেই তো ঢুকতে পারতেছে না। 250 পার্টিসিপেন্ট কি করে হবে বুঝতেছি না। অলরেডি কত মিনিট চলে গেল ক্লাসে? 10 মিনিট হয়ে গেছে। আমি আবার একটু রিপিট করি তাহলে, হ্যাঁ। এই ছিল আমাদের প্রিভিয়াস লেকচারের লার্নিং আউটকামস। তো আমি প্রত্যেকটা লেকচারের শুরুতেই প্রিভিয়াস লেকচারের সামারি দিয়ে থাকি। যে ফিজিক্যাল লেকচার হয় বেসিক্যালি স্টুডেন্টরাই এই সামারিটা দেয় আর কি। আমি একজন বা দুজন স্টুডেন্টকে র্যান্ডমলি ডায়াসে দেখে নেই, তারা রিভিশন দেয় এই লেকচারটা, প্রিভিয়াস লেকচারটা। যদি কোনো লেগিংস মনে হয় পরে আমি ডিসকাশন করে প্রবলেমগুলো সলভ করে দিই। তো জুমে যদি সম্ভব না তাই আমি দিচ্ছি। দেখো
এই হলো আমাদের মেজর লার্নিং আউটকাম ছিল। ফার্স্ট ছিল হোয়াই আর ব্রিটল ম্যাটেরিয়ালস নট প্রিফার্ড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস। সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে কেন আমরা ব্রিটল ম্যাটেরিয়াল চুজ করি না, অনেকগুলো কারণ দেখাইছিলাম। যখন এটা রানা প্লাজা এই স্ট্রাকচারটা তোমরা সবাই জানো সাডেন কলাপস করছে, যার কারণে ডিজাস্টার হয়েছিল। কলাপস এক জিনিস আর ডিজাস্টার এক জিনিস। একটা স্ট্রাকচার কলাপস করবেই, দেখবা যে কিছু কিছু স্ট্রাকচার আছে যে তার একবারেই ওল্ডেস্ট পজিশনে চলে গেলে লোকজন বুঝতে পারে যে স্ট্রাকচার আর থাকবে না, তখন সেই স্ট্রাকচার তারা পরিত্যক্ত ঘোষণা করে। তো এটা হলো মানে একটা স্ট্রাকচার তার লাইফ টাইম শেষ হয়ে গেলে আর কি। তো কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো তার টাইম পিরিয়ড আছে না, সে ফেল করবে না, বাট সাডেন কলাপস করতেছে, এরকম কলাপসকে আমরা ডিজাস্টার বলি, যেখানে মানুষ থেকে শুরু করে সব ধরনের রিসোর্সের ক্ষতি হয়। তো সেটা রানা প্লাজায় হয়েছিল আর কি। এটা হওয়ার অনেকগুলো কারণ ছিল, যার মধ্যে একটা কারণ আমি মনে করি সেটা হলো ম্যাটেরিয়ালস এর ডাকটাইল প্রপার্টিস ছিল না। যে ডাকটাইল প্রপার্টিস থাকতো, দেখো একটা ব্রিটল ম্যাটেরিয়ালস তার কলাপস বা ফেইলর কিরকম, আর ডাকটাইল ম্যাটেরিয়ালস যে ম্যাটেরিয়ালস এর ডাকটাইলিটি খুব ভালো থাকতো, ফেল করার আগে বিম গুলো এরকম বেঁকে যেত, লোড নিতে পারতো না, তখন কি হতো বেন্ড হয়ে যেত ডাকটাইলিটির কারণে, সেটেলমেন্ট হইতো, হ্যাঁ ডিফ্লেকশন হইতো। যে একটা বিম যদি এরকম বেঁকে যায় তখন কি হবে, লোকজন থাকতেই চাইবে না, ভয় পাবে যে না স্ট্রাকচার আর থাকবে না, এটা তখন তারা নিজেই বা তাদের ইম্পর্টেন্ট রিসার্চ গুলো স্ট্রাকচার থেকে সরিয়ে নেবে। কিন্তু এরকম না হয় যে সাডেন কলাপস করে, তখন তারা বুঝতে পারবে না, তখন সে নিজে সহ সব ধরনের ক্ষতি হবে আর কি, এটাকে আমরা ডিজাস্টার বলে থাকি। আর একটা কারণ হলো তো এটা বলছিলাম, দেখো একটা হ্যাঁ বলো। হ্যাঁ মহাবিপদে পড়লাম আজকে। তার মিটিংটা ক্লোজ করে যদি আবার স্টার্ট করেন তাহলে মনে হয় দুইটা বিল্ডিং এর ফিগার। আর একদিকে হলো ডাকটাইল ভার্সেস ব্রিটল ম্যাটেরিয়ালস। জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো দেখো আমরা একটা স্ট্রাকচার ডিজাইন করি হলো ইল স্ট্রেংথ নিয়ে, তোমরা সবাই জানো ইল স্ট্রেংথ আমরা রডের ইউজ করি। যদি ইল স্ট্রেংথ নিয়ে একটা স্ট্রাকচার ডিজাইন করি, যদি কোনো কারণে ডিজাইন ভুল হয় কিংবা লোড যে ডিজাইন লোড ছিল সেটাও যদি ভুল হয়, লোড যদি বেশি হয়ে যায়, যদি ইল লোড নিয়ে আমরা ডিজাইন করি বা ইল ক্যাপাসিটি নিয়ে ডিজাইন করি, এই ক্যাপাসিটির পরও একটা ম্যাটেরিয়ালসের ক্যাপাসিটি থাকে, বুঝতে পারছো? এই ক্যাপাসিটির পর যখন যাবে তখন ম্যাটেরিয়াল পার্মানেন্ট ডিফ্লেকশন হবে, পার্মানেন্ট স্যাটেল হবে, তখন কি করে ম্যাটেরিয়ালকে সিগন্যাল দেবে, কিছু পয়েন্ট শো করবে যে আমার ক্যাপাসিটি শেষের দিকে। তখন যারা ইউজার আছে তখন তারা বুঝতে পারবে স্ট্রাকচার ফেলিওরের দিকে যাচ্ছে। যদি ব্রিটল ম্যাটেরিয়াল হয় তাহলে দেখবা যে একবারেই সবকিছু এক পয়েন্টেই, যে পয়েন্ট নিয়ে আমরা ডিজাইন করি অর্থাৎ ইল ডিজাইন লোড বা ক্যাপাসিটি, তার সঙ্গেই দেখবা যে ব্রেক পয়েন্ট বা ফেইলর পয়েন্ট। তো এখানে এরকম কোনো সিগন্যাল দেওয়া বা পার্মানেন্ট সেটেলমেন্ট বা ডিফ্লেকশন শো করার কোনো প্রবাবিলিটি নাই। এর জন্য যদি ব্রিটল ম্যাটেরিয়ালস হয় সে সকল স্ট্রাকচার কুইক কলাপস করে, আর যদি ডাকটাইল ম্যাটেরিয়ালস হয় বা ডাকটিলিটি খুব ভালো থাকে তাহলে কুইক কলাপস করে না, সে কিছু সিগন্যাল দেবে, অর্থাৎ সে ক্র্যাক প্রবলেম ক্রিয়েট করবে, ডিফ্লেকশন শো করবে, যেন লোকজন বুঝতে পারে যে স্ট্রাকচারটা ফেইলরের দিকে যাচ্ছে, যেন তারা নিজেকে এবং গুরুত্বপূর্ণ রিসোর্সগুলো সরিয়ে নিতে পারে। এই জন্য আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে আমরা ডাকটাইল ম্যাটেরিয়ালসকে প্রিফার করি বা বেশি চুজ করি, ব্রিটল ম্যাটেরিয়ালসকে পারলে অ্যাভয়েড করার চেষ্টা করি। আরেকটা লার্নিং আউটকাম ছিল হোয়াই ইল স্ট্রিং ইজ ইউজ হোয়াইল ডিজাইনিং কম্পোনেন্টস অর স্ট্রাকচার মেড অফ ডাকটাইল ম্যাটেরিয়ালস। তোমরা দেখতে পারতেছো এখানে একটা ডাকটাইল ম্যাটেরিয়ালস এর ইল স্ট্রেংথের ক্যাপাসিটির পরেও আরো ক্যাপাসিটি আছে, আলটিমেট স্ট্রেংথ প্রায় বলতে গেলে 25% বেশি। কেন আমরা এই স্ট্রেংথ দিয়ে ডিজাইন না করে ইল স্ট্রেংথ দিয়ে ডিজাইন করি? অনেকগুলো কারণ বলছিলাম, মনে হয় কিছু পয়েন্ট মনে হয় হাইলাইট করা ছিল কোন একটা স্লাইডে, যে বলছিলাম পার্মানেন্ট ডিফ্লেকশন হবে বা প্লাস্টিক ডিফরমেশন হলে হলে কি হবে, মেম্বারের ক্রস সেকশন রিডিউস হবে। মেম্বারে যখন ক্রস সেকশন রিডিউস হবে তার ক্যাপাসিটি কমে যাবে। কেন? ক্যাপাসিটি ডিপেন্ড করে তার স্ট্রেংথের উপর, করেসপন্ডিং এরিয়ার উপর, তাই না? যদি এরিয়া যদি এখানে ঠিক না থাকে, লোডের কারণে মেম্বারটা লম্বা হয়ে গেল, ক্রস এরিয়া কমে গেল, তখন তার ক্যাপাসিটি ঠিক থাকবে না। নাম্বার 2, যদি মেম্বার লম্বা হয়ে যায়, সাপোজ একটা মেম্বারের বিমের দৈর্ঘ্য হলো 20 ফিট,
ক্যাপাসিটির কারণে বিমটা সাপোজ লম্বা হলো আরো 3 ফিট, 23 ফিট বিম হলো, তার মানে কি 3 ফিটের জন্য সে স্যাক করবে। এরকম স্যাক করলে লোকজন ভয় পাবে। হ্যাঁ, স্যাক করবে এক সময় যখন তার ক্যাপাসিটি ফেলিওরের দিকে যাবে, যখন লোকজন বুঝতে পারে। কিন্তু এই ক্যাপাসিটি ডিজাইন করে সে শুরুর দিকেই সে এরকম স্যাক করে যাবে। তো এইটা মানে লোকজনের যে সার্ভিসেবল তো মনে করবে না। এই কারণে মূলত আমরা আলটিমেটলি ডিজাইন করি না, কারণ ম্যাটেরিয়ালস এর প্রপার্টিস ঠিক থাকবে না, ম্যাটেরিয়ালস এর শেপ ঠিক থাকবে না। এই কারণেই আমরা বেসিক্যালি হ্যালো স্যার, ডিজাইন এই করি। কথাটা স্যার আরেকবার একটু স্যার বলেন। হ্যাঁ বলতেছি, দেখো আমরা এই পয়েন্ট পর্যন্ত ডিজাইন করি, কিন্তু ম্যাটেরিয়ালস এর ক্যাপাসিটি আরো থাকে আলটিমেট পর্যন্ত, তাই না? তো কেন আমরা আলটিমেট নিয়ে ডিজাইন না করি, আমরা এই পয়েন্ট পর্যন্ত ডিজাইন করব। তো এই পয়েন্ট পর্যন্ত ম্যাটেরিয়ালস এর এলাস্টিক প্রপার্টিস থাকে, লোড আসার পর লোড রিমুভ হলে ম্যাটেরিয়ালসটা আবার রিগেইন করতে পারে। ফর এক্সাম্পল, একটা বিল্ডিং এর ন্যাচারালি যে লোড আছে, যেমন তোমার ডুয়েটে এখন নাই, ক্লাসরুম গুলো ফাঁকা, তার মানে কি লোড বেশি নেই। এখন যখন তোমরা সবাই ক্লাস করতে আসবা, সে পিক লোড পাবে। পিক লোড পেলে সে কি করবে, এই পর্যন্ত ক্যাপাসিটি ডিজাইন করছে ম্যাক্সিমাম, সে এই পর্যন্ত ম্যাটেরিয়ালস মানে তার স্ট্রিং দিয়ে লোডগুলোকে রেজিস্ট করার চেষ্টা করবে। যখন আমরা সবাই ক্লাস থেকে চলে যাব, যখন স্ট্রাকচারটা লোড ফ্রি হবে, তখন সে কি করবে, আবার সে ফ্রি হয়ে যাবে। অর্থাৎ যে পরিমাণ এই কারণে লোড দেওয়ার কারণে ইলংগেশন হয়েছিল বা ডিফরমেশন হয়েছিল, সেটা কি হবে, আবার আগের পর্যায়ে চলে আসবে। কারণ কি, এই পর্যন্ত এলাস্টিক বিহেভিয়ার ম্যাট্রিক্সের আছে। কিন্তু যখন আমরা এই পয়েন্ট পর্যন্ত ডিজাইন করব, তখন কি হবে, যখন পিক লোড আসবে, সবাই আমরা ক্লাসে আসব, যে ধরনের ডিজাইন লোড ছিল ওই সব লোড যখন আমরা দিব, তখন কি হবে, এই কারণে সে ম্যাটেরিয়ালসের ডিফ্লেকশন হবে, ম্যাটেরিয়ালসের স্ট্রেইন হবে, ইলংগেশন হবে। তখন কি সে আবার যখন আমরা চলে যাব, তখন কি আবার সে জিরোতে আসবে? আসবে না। কারণ কি, আমরা জানি এই পর্যন্ত আসার পর ম্যাটেরিয়ালস এলাস্টিক বিহেভিয়ার ঠিক থাকে না, এরপর প্লাস্টিক বিহেভিয়ারে চলে যায়, অর্থাৎ পার্মানেন্ট ডিফরমেশন হবে। পার্মানেন্ট যখন ডিফরমেশন হবে বা ইলংগেশন হবে, তখন ম্যাটেরিয়ালসের শেপ ঠিক থাকবে না, স্ট্রাকচারের শেপ ঠিক থাকবে না। কিছু স্ট্রাকচার বড় হবে, কিছু স্ট্রাকচার ছোট হয়ে থাকবে, তাই না? তাহলে এই একটা সমস্যা। আর একটা সমস্যা কি, যদি ক্রস সেকশন এরিয়াও ঠিক থাকবে না, তার ক্যাপাসিটিও ঠিক থাকবে না। এই দুটো বেসিক্যালি দুটোর কারণেই আমরা ইল পয়েন্টই ডিজাইন করি, আলটিমেট পর্যন্ত আমরা যাই না। তাহলে কি স্যার এল স্টাইল পর্যন্ত ডিজাইন করতে হবে? হ্যাঁ, ইল স্ট্রিং নিয়ে, যেগুলো ডাক্টাইল ম্যাটেরিয়াল সেগুলো ইল নিয়ে ডিজাইন করতে হবে। আর যেগুলো ব্রিটল ম্যাটেরিয়াল যেমন কনক্রিট, সেটা আমরা যেটা এফ প্রাইম সি তোমরা বলে থাকো, সেটা আমরা ডিজাইন করি, হ্যাঁ, এফ প্রাইম সি নিয়ে। আর যদি ডাক্টাইল ম্যাটেরিয়ালস হয়, যেমন স্টিল, মাইল স্টিল, আরো যেগুলো ডাক্টাইল ম্যাটেরিয়ালস, সেগুলো আমরা এফ ওয়াই নিয়ে ডিজাইন করব। সবাই ক্লিয়ার পর্যন্ত? তাহলে আমার নতুন লেকচারে যাই। হ্যাঁ, তো আজকে আমি পড়ার কথা ছিল, তোমাদেরকে বলছিলাম স্যার এখন অনেকে ঢুকতে পারতেছে না। 114 জন পার্টিসিপেন্ট। আজকের লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইন্টারেস্টিং। স্যার আমাদের প্রায় 125-26 জন হয় পার্টিসিপেন্টস। 111 জন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা যারা জয়েন করছো 112 জন, হয়তো 8-10 জন জয়েন করতে পারো নাই। কথাও ঠিক মতো শোনা যাচ্ছে না স্যার। তাহলে আজকে ক্লাস আমি ইন করে দিলাম। জুমের প্রবলেম সলভ হলে কোনো একদিন নিয়ে নেব। জি স্যার, স্যার জুমের প্রবলেমের জন্য অনেকে জয়েন করতে পারতেছে না, তারা বলতেছে আমরা তো জয়েন করতে পারতেছি না, ঠিক ক্লাসটা আছে, কঠিন সমস্যা। একটা ক্লাস তোমাদের ইন করে দিচ্ছি, তবে লেকচার ম্যাটেরিয়ালস গুলো আমি ইএলপি তে আপলোড করছি, তোমরা একটু দেখে নেবা যেন ক্লাসটা আমি দ্রুত নিতে পারি, ঠিক আছে? জি স্যার। আর বিষয়টা হলো, ইএলপি তে আসলে আর 3টা ভিডিও ছিল, আমি 2টা আপলোড করতে পারছি, আর একটা ভিডিও একটু বড় ছিল, 10-12 মিনিট হবে, সেটা আপলোড হচ্ছে না। এই হলো ইএলপির অবস্থা। আর তোমরা বলো স্যার রেকর্ড করে আপলোড করে দেন, বলো 1.5 ঘন্টা লেকচার বা 1 ঘন্টা লেকচার 10 মিনিটে আপলোড হচ্ছে না। গতকাল পারিনি, এর আগেও চেষ্টা করছিলাম, তবুও পারিনি। তো ঠিক আছে, আমি ইন করে দিচ্ছি, প্রবলেম সলভ হলে আমরা পরে ক্লাসটা নিয়ে নেব। স্যার হ্যাঁ বলুন। স্যার আপনি চাইলে গুগল ড্রাইভে আপলোড করে আমাদেরকে লিংক দিতে পারেন। গুগল ড্রাইভে? জি সেটাও হয়। আচ্ছা ঠিক আছে, যে রেকর্ড করার প্রয়োজন মনে করুন, নেক্সট ক্লাস থেকে রেকর্ড করব। স্যার ক্লাস কি আজকে শেষ? আজকে নাকি জয়েন করতে পারে নাই অনেকে, শুনতে পারতেছ না ভালো, জি স্লাইড স্যার, কয়েকদিন এরকম হচ্ছে। না, কোনো ফাঁকি দেওয়ার জন্য বলতেছে, আমি বুঝতেছি না। তো ঠিক আছে।